দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছো এবং যুক্ত হবে সবাইকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গতদিনের ধারাবাহিকতায় আমরা আজকেও যোগজীকরণ করব। গতদিন আমরা 10.5 অনুশীলনী থেকে আংশিক ভগ্নাংশ সংক্রান্ত যোগজীকরণ আমরা করেছিলাম। তো আজকে সেই আংশিক ভগ্নাংশ সংক্রান্ত যোগজীকরণের কিছু প্রবলেম আমরা করব এবং সেই সাথে নির্দিষ্ট যোগজে আমরা চলে যাব। নির্দিষ্ট যোগজ তোমরা জানো যে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বাদশ শ্রেণীর, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, এবং এই বিষয়টি আমরা ফিজিক্সে বিভিন্ন প্রবলেম সলভে ব্যবহার করে থাকি। সে কারণেই এটা খুব গুরুত্বের সাথে তোমাদেরকে করতে হবে। তো আমি গতদিনের যেটা 10.5 যে প্রবলেমটা করিয়েছিলাম সেটা দেখো, আংশিক ভগ্নাংশ। আজকে একটি প্রবলেম নিচ্ছি 5-2। এক্সারসাইজ 10.5 আমরা 5-2 একটি প্রবলেম উল্লেখ করতেছি। সেটা দেখো, এটা অনির্দিষ্ট যোগজে এখনো আমরা আছি। সেটা হচ্ছে নিচে হচ্ছে x² - 9 আর উপরে হচ্ছে আমাদের x² - 1, x² - 1। প্রিয় শিক্ষার্থী, এই যে আংশিক ভগ্নাংশ সংক্রান্ত প্রবলেম করতে গিয়ে আমরা বলেছি প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। তো এই বিষয়টি কেন বলা হচ্ছে, কিছু নিয়ম কানুনের হেরফের অবশ্যই হবে। আমরা যে ভগ্নাংশটা এখন নিয়েছি এখানে অঙ্কে, সেটা অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ, কেননা লব এবং হরের চলকের সূচক এখানে সেম। যদি তোমরা লব এবং হরের সূচক যদি সেম বা লবের সূচক যদি বেশি দেখো, সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে ভাগ করে নিতে হবে। ভাগ করে একটি পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। অর্থাৎ তোমরা দেখো যে এই যে 5/2, তো এটাকে আমরা কি লিখতে পারি, 2.5 লিখতে পারি, আর এটাকে 2+1/2 আমরা বলতে পারি। তো এই যে একটি পূর্ণ অংশ এবং একটি প্রকৃত ভগ্নাংশ, ঠিক এখানেও সেই বিষয়টি হবে। তো আমরা সেই ভাগের বিষয়টি যে কোনো ভাবেই হোক আমরা করে নেব, নিয়ে তারপরে আমরা অঙ্কটি করব। ওকে, তাহলে দেখো আমরা আগে ভাগ করে নেই। x² - 9, আর ভাগের সহজ বুদ্ধি হচ্ছে হরে যত আছে তুমি তা আগে তৈরি করে নাও। ওকে, হরে যা আছে, যে টার্মটা আছে তা তৈরি করে নাও। এখন তুমি ব্যালেন্স করো কত তোমার বেশি বা কম চলে আসলো। তা আমাদের বেশি চলে আসলো কত, আমরা কিন্তু এখানে প্লাস যদি 8 যদি গ্রহণ করি, কারণ 9 and 8 এর বিয়োগফল -1, আমরা যদি এটা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের এই পূর্বের যে রাশিটা সেটাই আমরা পেয়ে যাব। এখন আমরা বিষয়টিকে আলাদা করে নিই। আলাদা করে নিলে আমাদের যেটা হবে, এই যে আমরা ভাগ করে নিলাম x² - 9 ডিভাইডেড বাই x² - 9 প্লাস 8 বাই কত, x² - 9। প্রিয় শিক্ষার্থী, এই যে হলো আমাদের বিষয়। এই অঙ্কটা কিন্তু অতীব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। বিভিন্ন সালে ঢাকা বোর্ড 15 সহ বিভিন্ন সালে এটা এসেছে। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো, আমরা এটাকে 1 লিখবো প্লাস কত, 8 বাই কত, x² - 9। আচ্ছা, তাহলে ঠিক আছে, এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমরা বিষয়টিকে আলাদা করে নেই, dx। তাহলে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ যদি আসে তাহলে আগে ভাগ করে নেবা। ভাগ করে নেওয়ার পরে আমরা কিন্তু এই বাকি বিষয়গুলোতে চলে যাব। ওকে, দ্বিতীয় বিষয় হচ্ছে 8কে আমরা বের করে নিলাম, আর এটা হচ্ছে 1/x² - 9 dx। তো এখন ইন্টিগ্রেশন করার পালা। তোমরা অনেকে ভাবতেছো যে এটাকেও তোমরা প্রকৃত ভগ্নাংশ করে নিতে পারো দুইটা উৎপাদক করে নিয়ে, কিন্তু আমি সে পথে যাব না। বিকজ আমরা আদর্শ যোগজে কিছু সূত্র শিখেছি, সেই সূত্রের বদৌলতে এই টার্মটা আমরা একবারেই অঙ্ক করে নিতে পারবো। তাহলে এটা লেখো x + 8, আর এটাকে আমরা একবারেই কাজটি করে নিতে পারি, যেহেতু আমরা আদর্শ যোগজে
এই বিষয়টি আমরা করেছিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা একটা সূত্র শিখেছিলাম আদর্শ যুগজে, সেটা দেখো যে ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটা ছিল 1/2a লন পরমান অফ এক্স মাইনাস এ অ্যান্ড এক্স প্লাস এ। এই ধরনের একটি সূত্র আমরা শিখেছিলাম। যাদের আদর্শ যুগজ মনে আছে তারা এই জিনিসটা দেখে নেবে। তো আমরা যদি সেটা প্রয়োগ করি তাহলে আমাদের আর এখানে আংশিক ভগ্নাংশ করার প্রয়োজন পড়বে না। তাহলে আমরা এখন সেই কাজটি করে নেই। দিস ইকুয়ালস আমাদের এক্স প্লাস 8 ইন্টু 1/2a, 2a মানে এ বলতে এখানে 3, অ্যান্ড লন কত এক্স মাইনাস এ, দ্যাট মিনস এক্স মাইনাস 3 অ্যান্ড কত এক্স প্লাস 3। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের প্রবলেম। এক্স প্লাস এটা কত হলো 4/3 লন আমাদের এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3। ওকে, প্রিয় শিক্ষার্থী, অতীব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম আমরা খুবই সংক্ষিপ্ত একটি নিয়মে আমরা সমাধান করলাম। তো তোমরা এই পলিসিগুলো অবশ্যই ফলো করবা। যেটা সূত্র আছে সেটাতে আমরা পরিশ্রম করে আংশিক ভগ্নাংশ বানানোর কোনো প্রয়োজন নেই, সেই কারণেই তোমরা এই কাজটি করবা। আমি তোমাদেরকে আরো একটি প্রবলেম দিয়ে নিয়ে যাচ্ছি, সেই প্রবলেমটা দেখো। সেই প্রবলেমটা তোমাদেরকে খুব হেল্প করবে। এই উদাহরণে আমার বইয়ে এই অঙ্কটি আলোচনা করা আছে, অনুশীলনীতেও আছে। তো তোমরা দেখো আমরা কি করতেছি। এই প্রবলেমটা দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 1 অ্যান্ড এক্স মাইনাস 5, ওকে, এক্স মাইনাস 2 অ্যান্ড এক্স মাইনাস 4 ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটি আমরা করতে চাই। তো খেয়াল করো, তোমরা অনেকে হয়তো এই প্রবলেমটা দেখে একটু ঝামেলায় আছো যে এটা আবার কিভাবে সম্ভব হবে। অ্যাকচুয়ালি এটাও একটি অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা যদি এটা মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করলে এক্স এর স্কোয়ার হবে, অর্থাৎ ওপরে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, নিচেও কি হবে, গুণ করলে এক্স স্কোয়ার হবে। তাহলে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ হলেই আমরা কিন্তু ভাগের বিষয়টিতে চলে আসবো। ওকে, ভাগের বিষয়ে চলে আসবো। আগের অঙ্কটাতেও আমরা দেখেছি যে প্রকৃত এখানে ভাগ করে আমরা এক ভাগ ফল পেয়েছি। তো এই ভাগটাও আমরা খুব সহজভাবেই করতে পারবো যদি আমরা আলাদা করে নিতে পারি। আলাদা করে নিয়েও আমরা কাজটা করি। আচ্ছা, এখানে আমি আলাদা করে তোমাদের দেখাচ্ছি যে এখানে এক্স মাইনাস 1 অ্যান্ড এক্স মাইনাস 5 আলাদা করে দেখো, তাহলে সুন্দর লাগবে। এক্স মাইনাস 4। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে ইরেজ করে দেই। এইখানে যে বিষয়টি আছে, আমাদের লব এবং হরই কি আছে, ঘাত সেম আছে। তো সেম থাকলে আমরা এটা গুণ করে নিয়ে ভাগ করা, এটা আমাদের অনেক পরিশ্রম হবে। তা আমরা সেই কাজটি করব না, না করেই আমি কাজটি করতে চাই। এখানে ভাগফল আমরা 1 পাবো, যেহেতু সেম। ও লবের মধ্যে এক্স স্কোয়ার অ্যান্ড হরের মধ্যে আমি এক্স স্কোয়ার পাবো। তো এক্স স্কোয়ার ভাগ হলে ভাগফল 1 হয়, সেই অর্থে আমরা 1 প্লাস, আর বাকিগুলো হরে যতটি ফ্যাক্টর আমি ততটি অবজারভেশন মেথড দিয়ে কিন্তু ভগ্নাংশ তৈরি করে নেব। তাহলে অবজারভেশন মেথড আমরা গতদিনে ইউজ করেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা x মাইনাস 2 ইকুয়াল 0 ধরে এখান থেকে x ইকুয়াল 2 পাবা, আর x মাইনাস 4 ইকুয়াল 0 ধরে এখান থেকে x ইকুয়াল 4 পাবা। ওকে, শুধু কনসিডারে আনবা হরের বিষয়টা, লবের বিষয়টা নয়। ওকে, তাহলে এখন আমরা 2 বসাবো এবং 2 বসাবো, আর যেখান থেকে 2 এসছে সেখানে বসাবো না, অর্থাৎ এটা ঠিক থাকবে। বাকি সব জায়গায় আমরা 2 বসাবো। তো 2 মাইনাস 4 এটা একটি, 2 মাইনাস 1 একটি, অ্যান্ড 2 মাইনাস 5 একটি, প্লাস আরো একটি ভগ্নাংশ আমরা পাবো 4 বসিয়ে। তাহলে 4 বসিয়ে পাবো 4 মাইনাস 2 অ্যান্ড কত x মাইনাস 4, এটা ঠিক থাকবে। উপরে বসাও 4 মাইনাস 1 অ্যান্ড কত 4 মাইনাস 5।
প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের কিন্তু ভগ্নাংশ হয়ে গেল। আমরা চাইলে এটা যেহেতু সহজ সরল একটা বিষয় ছিল, অঙ্কের ভেতরেই আমরা কাজটি করতে পারতাম। হাউএভার আমরা নেক্সট কাজটি করি। 1 প্লাস, এটা একটু সরল করে নাও। তাহলে এটা কত আসলো আমাদের? -2 ইন্টু এক্স মাইনাস 2, আর এখানে আসলো 1 ইন্টু -3। ওকে, প্লাস একইভাবে এখানে আসবে 2, আর এক্স মাইনাস কত 4, এখানে আসবে 3 অ্যান্ড কত -1। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এবার দেখো 1 এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, 3/2 ইন্টু 1/x মাইনাস 2, আর এখানে মাইনাস নিয়ে আসলে 3/2 ইন্টু 1/x মাইনাস 4। এই যে দেখো, তোমরা কিন্তু শুরুতে সম্ভবত এটা দেখে একটু পাজলড হয়ে গিয়েছো যে এটা আমরা কি করে করব, অনেকক্ষণ গুণ করতে হবে, তারপরে ভাগ করতে হবে। কিন্তু আমরা সেই ভাগের লেবার সাম জবটি না করেও আমরা অঙ্কটি সমাধান করব। তো এটাই আমাদের একটি বিশেষ সফলতা। সে কারণেই তোমরা আমার বইটা দেখবা, সেখানে নতুন নতুন অনেক সহজ সরল নিয়ম পাবা। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কটা কোথায় ছিল? যে এক্স মাইনাস 1, এক্স মাইনাস কত 5, আর কত ছিল এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে আমরা এখান থেকে এখন ইন্টিগ্রেশন দিয়ে এই অঙ্কটা লিখি 1 প্লাস 3/2 ইন্টু 1 কত এক্স মাইনাস 2 প্লাস মাইনাস 3/2 and 1 x minus 4, ওকে, dx। তাহলে এখন আমরা এখান থেকে আলাদা করে দাও, তাহলে কত আসতেছে আমাদের? dx প্লাস 3/2 ইন্টু 1/x minus 2 dx মাইনাস 3/2 1/x minus 4 dx। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা রেজাল্ট লেখো। dx এর ইন্টিগ্রেশন এখানে আমরা x পাবো প্লাস 3/2, আর এটা হচ্ছে 1/z, এটাকে আমরা x minus 2 কে z কনসিডার করি। আর z কনসিডার করলে আমরা কত পাবো? এখানে ln z মিন্স x minus 2, এবং z এর ডিফারেন্সিয়েশন এখানে আমরা 1 পাচ্ছি। সো 1 দিয়ে ভাগ করলে কোনো পরিবর্তন সৃষ্টি হবে না, সেই কারণেই আমরা এই অবস্থায় রেখে দিলাম। নেক্সট এটাকেও আমরা কত 3/2 অ্যান্ড এটাকে z মনে করো 1/z, লন কত আমাদের আসলো? লন আসলো কত x minus 4 প্লাস c। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের রেজাল্ট। তোমরা চাইলে 3/2 কমন নিয়ে ভাগ করে লিখতে পারো। তো এত কিছু করার আপাতত প্রয়োজন নেই, আমরা অঙ্কটা সমাধান শেষ করেছি। আমরা কয়েকটি নিয়মে আমরা আংশিক ভগ্নাংশ সংক্রান্ত 10.5 অনুশীলনীটি আমরা আলোচনা করলাম। আমরা এখন চলে যাব নির্দিষ্ট যোগজে। নির্দিষ্ট যোগজ থেকে একটি বড় প্রশ্ন তোমরা পেয়ে যাও, 8 মার্কস অথবা 6 মার্কস, এই ধরনের একটি প্রশ্ন তোমরা পেয়ে যাও। সেই কারণে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্দিষ্ট যোগজটা কি সেটা একটু দেখো। আমরা অনির্দিষ্ট যোগজ দেখেছি, নির্দিষ্ট যোগজ আমরা দেখতে চাই। তাহলে এখানে পার্থক্যটা আমি একটু উল্লেখ করে দিচ্ছি যে কোনটি অনির্দিষ্ট যোগজ। যোগজ দুই ধরনের পড়ছো। আজকে আমরা নির্দিষ্ট যোগজের সাথে পরিচিত হব ইনশাল্লাহ। যেমন অনির্দিষ্ট যোগজ, এই যে একটি ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে, একটি ফাংশন থাকবে dx, এটা একটি অনির্দিষ্ট যোগজ। বাট নির্দিষ্ট যোগজে সবই থাকবে। এখানে একটি ফাংশন থাকবে, একটি লোয়ার লিমিট থাকবে, একটি আপার লিমিট থাকবে। ওকে, এভাবে মেইনলি বইয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা কি এ বি কি, এখানে আমরা যে ফাংশনটা নিয়েছি সেটা হলো এক্স চলক বিশিষ্ট ফাংশন নিয়েছি আমরা। এখানে এ হলো এক্স এর মান আর বি হলো ওয়াই এর মান। আমরা এইটাকেই আমরা এভাবেও লিখতে পারি বিষয়টাকে। এটা একটি নির্দিষ্ট যোগজ, আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি এফ এক্স অ্যান্ড ডিএক্স। আমরা এভাবেও লিখতে পারি এক্স ইকুয়াল এ অ্যান্ড এক্স ইকুয়াল বি, এভাবেও বিষয়টি আমরা লিখতে পারি। অর্থাৎ এক্স এর মান এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত যাবে।
তা এখানে এটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে নির্দিষ্ট যৌগজের নিম্ন সীমা। এটা হচ্ছে নিম্ন সীমা, নিম্ন সীমা, নিম্ন সীমা বা লোয়ার লিমিট, লোয়ার লিমিট। আর এইটাকে বলা হচ্ছে, এই সংখ্যা এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা বা আপার লিমিট, আপার লিমিট। প্রিয় শিক্ষার্থী, তো এই যে আমরা চেহারা দেখলেই বুঝবো কোনটি নির্দিষ্ট যৌগজ এবং কোনটি অনির্দিষ্ট যৌগজ। নির্দিষ্ট যৌগজ শেখার আগে এর আমি একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে, আমি জ্যামিতিক ব্যাখ্যাটাতে তোমাদেরকে নিয়ে যাই। এই প্রশ্নটি তোমাদেরকে প্রায়ই করা হয়ে থাকে যে নির্দিষ্ট যৌগজ অ্যাকচুয়ালি কি করা হয়। তো যৌগজের যে উৎপত্তি সেটা মূলত আমরা লেংথ বা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট প্রয়াসেই, ক্ষেত্রফল বের করার প্রয়াসেই এই নির্দিষ্ট যৌগজটার সৃষ্টি। তো সেই কারণে এটার একটি জ্যামিতিক ব্যাখ্যা আছে, আমরা সেই জ্যামিতিক ব্যাখ্যায় এখন তোমাদেরকে নিয়ে যাব। তাহলে তোমরা এই ব্যাখ্যাটি একটু লিখে নাও। নির্দিষ্ট যৌগজের ব্যাখ্যা, নির্দিষ্ট যৌগজের ব্যাখ্যায় আমরা জ্যামিতিক ব্যাখ্যা যাকে আমরা বলি, জ্যামিতিক ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এ টু বি এফ এক্স অ্যান্ড ডিএক্স, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? তো এই জিনিসটার জ্যামিতিক যেটা ব্যাখ্যা হচ্ছে, আমরা একটি অক্ষ নিলাম, দেখো আমরা একটি অক্ষ গ্রহণ করলাম, এক্স অক্ষ মূলবিন্দু, এবং ওকে এটা আমাদের ওয়াই অক্ষ। এই যে এখানে আমি ফাংশনটা গ্রহণ করেছি, ফাংশনের আমরা একটা কাল্পনিক চিত্র গ্রহণ করলাম। মনে করো ফাংশনটি মনে করো আমাদের এইরকম একটি ফাংশন চলে গেছে। এটাই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল কত, এফ এক্স একটি ফাংশন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো এরকম আমরা একটি ফাংশন গ্রহণ করলাম। এখন এ কত? অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স ইকুয়াল এ। তাহলে এক্স ইকুয়াল এ, আমরা এক্স ইকুয়াল এ রেখাটা, এই রেখাকে আমরা অবশ্যই চিনি। এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল একটি রেখা। তা এক্স ইকুয়াল নির্দিষ্ট দূরত্বে তোমরা একটি রেখা এঁকে নাও। এইটাই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল এ রেখা। আর একটি হচ্ছে এক্স ইকুয়াল বি, এক্স ইকুয়াল বি। তাহলে বি যেহেতু বিটা বড়, একটু দূরে এঁকে নাও। আমরা এখানে এঁকে নিলাম, আর একটি রেখা এঁকে নিলাম, একটু তোমরা ঠিক করে নাও। ওকে, এটা একটি সরল রেখা, এক্স ইকুয়াল বি। ওকে, তাহলে তোমরা এখন ভালো করে খেয়াল করো যে এই যে ক্ষেত্রটা আমরা দেখছি, এই যে ক্ষেত্রটা আমি শেডেড করে দিলাম, এই এরিয়াটা। ওকে, এই এরিয়া, তো এই এরিয়ার চারপাশে কি কি আছে? এক পাশে বক্ররেখা আছে, এক পাশে এক্স ইকুয়াল এ অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা আছে, অপর পাশেও তাই আছে, এবং এক পাশে কি আছে, এক্স অক্ষ আছে। তো এই চারটি, এই রেখার সমীকরণ কি? এই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল 0 রেখা, বা এটা কত, এক্স অক্ষ। ওকে, তাহলে এই যে শেডেড এরিয়াটা, এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফলেই কিন্তু নির্দিষ্ট যৌগজ দিয়ে প্রকাশিত হয়। ঠিক আছে, তার মানে এই নির্দিষ্ট যৌগজের ব্যাখ্যা হচ্ছে যে এটা বক্ররেখা এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল বি এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি বিষয়টা, এর জ্যামিতিক ব্যাখ্যায় তোমরা কি বলবা। তার মানে এটার জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ এক্স বক্ররেখা, তারপরে এক্স ইকুয়াল এ, এক্স ইকুয়াল বি এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের বা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, যদি কখনো তোমাদেরকে বলে যে এই জিনিসটার, এই আমরা যে এই সিম্বলটা লিখতেছি নির্দিষ্ট যৌগজের, এর ব্যাখ্যাটা কি, তখন তোমাদেরকে এই কথাটি বলতে হবে যে এটা হচ্ছে
y ইকুয়াল x বক্র y ইকুয়াল fx বক্ররেখা, x ইকুয়াল a রেখা, x ইকুয়াল b রেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলটা যদি আমরা টোটাল যদি a ধরি, দ্যাট মিন্স a ইকুয়াল কত, এরিয়া ইকুয়াল এটা। এই বিষয়গুলো আমরা বিশদ আরো শিখতে পারবো প্রিয় শিক্ষার্থী, 10.7 সে বিষয়টা আমাদের আছে। আর এখানে আমরা সূত্র যেটা ডিজাইন করব সেটার বিষয়টা আমরা বলে দিচ্ছি। ওকে, তো আমরা যে কাজটি করব সে এই যে ধরো যে আমরা এই বিষয়টা নিলাম, তো এটার তো একটা আমরা অন্তরীকরণ পাবো, সরি এটার আমরা একটা যোগজীকরণ ফলাফল পাবো। তো যোগজীকরণ ফলাফলটা যদি আমাদের এমন হয়, কত হয়, fx হয়, অর্থাৎ এটাকে যোগজ করার পরে আমরা যে অনির্দিষ্ট যোগজ শিখেছি সেই যোগজ করার পরে তো একটি ফলাফল পাবো, সেই ফাংশনটাকে আমরা কি বলতেছি, ক্যাপিটাল এফএক্স। এবং আমরা কি সিও পেয়েছিলাম, আমরা সবটাই নিলাম। এখন সবটা দিয়ে তারপরে কি হচ্ছে বিষয়, আমি এই লিমিটটা কোথায় বসায় রাখবো, এই থার্ড ব্র্যাকেটের একটি নিচে বসায় রাখবো, একটি উপরে বসায় রাখবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রথমে আপার লিমিটের মানটা বসাই নেব। আপার লিমিটের মানটা বসাও, আপার লিমিটের মান অর্থাৎ এফ বি প্লাস সি, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আমরা কি করব, লোয়ার লিমিটের মানটা বসাবো। ওকে, আর তার মানে এফ এ প্লাস কত হলো আমাদের সি। তাহলে এখন তোমরা দেখো এই ব্র্যাকেট গুলো ওপেন করে দাও, এফ বি প্লাস সি মাইনাস এফ এ মাইনাস সি, তাহলে সি আমাদের চলে গেল, তাহলে আমাদের কত আসবে, এফ বি মাইনাস এফ এ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলো যে আমাদের কিন্তু অনির্দিষ্ট যোগজে যে যোগজীকরণ ধ্রুবক সি গ্রহণ করেছিলাম, নির্দিষ্ট যোগজে সেই যোগজীকরণ ধ্রুবক সি কিন্তু থাকবে না, অর্থাৎ সি এখানে আমাদের গ্রহণ করতে হবে না, বিকজ সিটা থাকবে, কেটে যাবে। এই কারণে আমরা অঙ্ক সমাধান করার সময় কোনো সি নেব না। ওকে, তাহলে মূল ফর্মুলাটা আমাদের কি দাঁড়ালো, আমি এখন তোমাদেরকে সূত্রটা দিয়ে দিচ্ছি। মূল ফর্মুলাটা দাঁড়ালো এরকম দাঁড়ালো যে এ টু বি এফ এক্স আর ডিএক্স, এর রেজাল্ট যদি আমরা এফ এক্স যদি পাই, আমরা সি নেব না, কারণ সি আমরা নিয়ে দেখলাম যে সি অ্যাকচুয়ালি থাকে না। তাহলে এ টু বি, তারপরে এখান থেকে আমরা আপার লিমিটের মান বসিয়ে নেব, আপার লিমিটের ভ্যালু মাইনাস লোয়ার লিমিটের ভ্যালু। দিস ইজ আনসার। ওকে, তাহলে আমরা থিওরিটিক্যাল বিষয়টি এখন দেখলাম, এখন আমরা প্রবলেম সলভিং এর মাধ্যমে এই বিষয়টির প্র্যাকটিসে আমরা যাব। আর এই ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলো আমরা 10.7 আলোচনা করব, সেখানে আমরা আরো বিশদভাবে বিষয়গুলো জানতে পারবো বিভিন্ন বক্ররেখার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি প্রবলেম গ্রহণ করতেছি আমার বইয়ের 0 to 2 1-2 একটি প্রবলেম আমি নিচ্ছি। লিমিট হচ্ছে 0 to 2 এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস কত 1। এই প্রবলেমটা আমরা নিলাম ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, এই প্রবলেমটা আমরা ছোট্ট একটি প্রবলেম গ্রহণ করেছি। তাহলে এখানে এফএক্স বলতে কি, এই এফএক্স তোমরা চেনে নাও, এই পুরোটাই ছিল আমাদের দিস ওয়াজ এফএক্স। ওকে, তো এটাকে আমরা স্বাভাবিকভাবেই যদি আমরা যোগজীকরণ করি একটি ফলাফল অবশ্যই পাবো। তো যোগজীকরণ করে ফেলি বরাবর যেভাবে। এই লিমিট নিয়ে এখনই ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমরা লিমিটের ব্যবস্থা পরে করব। আমরা এই অবস্থায় রেখে দিলাম 2, আর এখানে আমি তোমাদেরকে এটা গুণ করিয়ে দিলাম কত, এক্স টু দি পাওয়ার কত 5 প্লাস কত এক্স স্কোয়ার ইন্টু কত ডিএক্স। তাহলে আমরা এখন এই কাজটি করে নেই। প্রিয় শিক্ষার্থী, 0 to 2 আমরা এটা ঠিক রাখলাম, সরি আমরা এটা অন্তরীকরণটা করে ফেলি, অন্তরীকরণ তো না, যোগজীকরণ করে ফেলি। তাহলে এক্স টু দি পাওয়ার 6 বাই কত 6 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3। এবং এখন এই যে লিমিট আমরা যেহেতু যোগজীকরণ করে ফেলেছি, তাহলে এই লিমিটটা কোথায় রাখবো, লিমিটটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডান পাশে আপার লিমিট আপারে বসাই রাখবো, লোয়ার লিমিট লোয়ারে বসাই রাখবো। দেখো আমি কিন্তু কোনো সি গ্রহণ করলাম না,
কারণ তোমাদেরকে আমি থিওরিতে দেখালাম যে সি যদিও তুমি গ্রহণ করো, ফাইনালি সিটা কিন্তু থাকে না। সুতরাং যা থাকবে না তাকে নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এখন আমরা আপার লিমিট বসিয়ে দিই। আপার লিমিট বসিয়ে অর্থাৎ 2 বসাই দাও এক্স এর জায়গায়, তাহলে 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস 2 টু দি পাওয়ার কত আমাদের কিউব ডিভাইডেড বাই 3, আপার লিমিট মাইনাস কত লোয়ার লিমিট বসাও, তাহলে লোয়ার লিমিট 0 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস কত 0 কিউব ডিভাইডেড বাই কত 3। তো এটা আলটিমেটলি 0ই হয়ে যাবে। এখানে আমরা কত পাবো 2 টু দি পাওয়ার 6, তার মানে 64 আমরা পাবো মনে হয়, 64 6 আর প্লাস 8 বাই কত 3, 8 বাই 3 2 টু দি পাওয়ার 5 32 64। তোমরা কাটসাট করে এটা 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে 3 আর এটা 32, আর তোমরা লসাগু করে নাও ডিয়ার স্টুডেন্ট, 3 লসাগু, তাহলে এটা 30 আর 2 প্লাস কত 8। আচ্ছা 32 প্লাস 8, তাহলে আমরা 40/3। ওকে, এটা আমরা আনসার লিখব। ওকে, এটা আমরা আনসার গ্রহণ করব। তো এইভাবে তাহলে এখানে একটা জিনিস আমরা দেখলাম যে নির্দিষ্ট যোগজ এবং অনির্দিষ্ট যোগজের পার্থক্যটা কোথায়। অনির্দিষ্ট যোগজের মতোই আমরা কাজটি করলাম, এই যে শুধু শেষের লাইনটা, এই লাইনটা আমাদের অতিরিক্ত চলে আসলো। অনির্দিষ্ট যোগজ করার পর আমরা কি করব, আপার লিমিট বসাবো, মাইনাস চিহ্ন দিয়ে লোয়ার লিমিট বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। তার মানে শেষের দুটো লাইন শুধু আমাদেরকে অতিরিক্ত করতে হচ্ছে অনির্দিষ্ট যোগজের চাইতে। ওকে, তাহলে এখন আমি অন্য একটি প্রবলেমে তোমাদেরকে নিয়ে যাই। সেই অঙ্কটা দেখো, আর একটি এ ধরনের অঙ্ক আমরা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। সব অনির্দিষ্ট যোগজের সকল প্রবলেমেই আমাদের এখানে চলে আসবে। শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে শেষে ফাংশনাল মানটা বসিয়ে নিতে হবে। যেমন আমি 1 এর 5 আরো একটি অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদেরকে, 0 টু 3, 0 টু 3, এখানে মনে করো 3 মাইনাস কত আছে 2x প্লাস x স্কোয়ার, ওকে dx। এখানে দেখো 3টি অঙ্ক আছে আমাদের, খুবই সহজ। তাহলে এখানে আমরা অঙ্কগুলো চাইলে আলাদা করে নিতে পারি, অথবা একবারেও তোমরা কাজটি করতে পারো। আমরা একবারই কাজ যদি আলাদা করে নেই, তাহলে 3 0 টু 3 মাইনাস 2 ইন্টু কত এটা dx করে দাও, আলাদা করেও কাজটি করা যায়। তাহলে x dx 0 টু 3 প্লাস 0 টু 3 x স্কোয়ার কত dx। প্রিয় শিক্ষার্থী, তাহলে অর্থাৎ আমরা একটা অঙ্ককে 3টা অঙ্ক বানিয়ে নিলাম। সেই 3টা অঙ্কের বিষয়টা দেখো, 3 আর এইখানে আমাদের কত x, তাহলে তুমি লিমিট বসাও 0 টু 3 মাইনাস 2 ইন্টু x স্কোয়ার বাই কত 2, 0 টু 3 প্লাস এখানে কত হবে x কিউব বাই কত আমাদের 3 আর 0 টু কত 3। তাহলে আমরা আপার লিমিট বসাই নেই, 3 থাকলো, এখানে 3 মাইনাস আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট মাইনাস 2 ইন্টু কত 3 স্কোয়ার বাই 2 মাইনাস 0 স্কোয়ার বাই 2 প্লাস এখানে কত 3 পাওয়ার 3 বাই 3 মাইনাস 0 পাওয়ার 3 বাই কত 3। ওকে, তাহলে তুমি এখন হিসাব করো, এটা কত হলো 9 মাইনাস এটা কত হলো 9 হলো, কারণ এই 2টা কাটা যাবে, আর প্লাস ওইখানে কত হলো 27 বাই কত হলো 3, তার মানে 9 আনসার। প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের কত সহজভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারতেছি। তোমরা যদি আজকের সাথে সাথেই যদি প্রবলেমগুলো একটু সলভ করো, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে অন্য একটি প্রবলেম যেহেতু করাবো। দেখো, পরম মান ফাংশনের কিন্তু প্রবলেম এখন বিভিন্ন অ্যাডমিশন টেস্ট সহ পরীক্ষায় চলে আসে। তো পরম মান সংক্রান্ত বিষয়টা আমরা একটি প্রবলেম করতে চাই। বইয়েতে এসেছিল, আমার বইয়ে 3 নম্বরে দেওয়া আছে। এখানে দেখো 1 এর 3। আমি এই অঙ্কটা ইচ্ছা করে পড়ে শুরু করলাম। এটার লিমিট হচ্ছে -1 to 1, -1 to 1 পরম মান অফ x and dx।
প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে পরম মান ফাংশনের আমরা কোনো সূত্র কিন্তু পরম মান ফাংশনের কিন্তু কোনো সূত্র যোগজীকরণ সূত্র আমরা শিখি নাই। সেই কারণে তাহলে এ ধরনের প্রবলেম যদি আমাদের সামনে চলে আসে সেখানে আমরা কি করব? সেখানে চিন্তার কোনো কারণ নাই, কারণ পরম মানের সূত্রটা তো আমরা জানি। তাহলে দেখো, এখানে আমরা পরম মানের যেটা সূত্র জানি যে এক্স পরম মানব, এটার ভ্যালু কি কত ছিল আমাদের? এটার মান এক্স ছিল যখন আমাদের এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 0 ছিল আর মাইনাস এক্স ছিল, ওকে, গ্রেটার দ্যান এক্স ছিল। আর এটা কত ছিল? যখন এক্স এর মান কত? নেগেটিভ ছিল। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এই যে আমাদের যে বিষয়, এটা খেয়াল করতে হবে, অর্থাৎ পজিটিভ কখন এবং নেগেটিভ কখন। এখন আমরা তোমাদের এই অঙ্কটা বোঝানোর জন্য আমি একটা চিত্র অঙ্কন করি। দেখো এই ফাংশনটা কেমন ছিল, আমার লিমিট কোথায়, আমার এই ফাংশনের অঙ্ক করতে গিয়ে তোমাদেরকে চিত্র আঁকতে হবে না, এখানে শুধু খেয়াল করবো যে 0 0 আর 0, অর্থাৎ আমার লিমিটটা কি? নেগেটিভ দিকে আসে, নেগেটিভ দিক থেকে 0 আর 0 থেকে আবার পজিটিভ দিক। এই তো আমি চিত্র এঁকে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। আমরা যদি পরম মান ফাংশনের যদি চিত্র আঁকি তাহলে এইরকম একটি চিত্র হবে। এখন আমাদের খেয়াল করো, একটু লক্ষ্য করো, দেখো বুঝতে পারবা। মূলবিন্দু এটা হলো ওয়াই। তাহলে আমাদের কিন্তু সীমা কত আছে বলতো? এইখানে এক ঘর পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে -1 আর এদিকে হচ্ছে কত? +1 পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা একটা রেখা অঙ্কন করে নেই, তাহলে এইটা হচ্ছে x ইকুয়াল -1 রেখা, আর এইটা হচ্ছে আর একটি রেখা যদি আমরা অঙ্কন করি x ইকুয়াল 1 রেখা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমাদের লিমিটটা -1 থেকে +1, তার মানে আমি -1 থেকে যদি +1 এ যেতে চাই তাহলে মাঝখানে আমি কাকে পাচ্ছি? 0 কে পাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে এই ফাংশনটি হচ্ছে আমাদের কত? এইটা হলো নেগেটিভ দিক, এক্স অক্ষের নেগেটিভ দিক, এবং নেগেটিভ দিকে ফাংশনটা কত দেখছো তোমরা? y ইকুয়াল, এটা হচ্ছে -x, আর এইটা হচ্ছে y ইকুয়াল কি? অনলি x। সুতরাং আমাদের ফাংশন কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ অংশের জন্য এইটা ইউজ করতে হবে আর পজিটিভ অংশের জন্য ওইটা ইউজ করতে হবে। তার মানে আমি কি বলতে চাচ্ছি, এই অঙ্কটা কিন্তু আমাদের দুই ভাগে বিভক্ত হবে। সেটা কিভাবে বিভক্ত করবে এবার দেখো। অতএব তোমাদেরকে কিন্তু চিত্র দিতে হবে না, তোমরা এইখান থেকেই কাজটি করে নেবা। দেখো তাহলে -1 to 1 পরম মানব x dx দিজ ইকুয়ালস, আমি কি করলাম? এই -1 থেকে 0 তে চলে গেলাম, এবং এটা যেহেতু -1 থেকে 0, এটা কিন্তু নেগেটিভ অংশ। দেখো এক্স অক্ষের নেগেটিভ অংশে আছি আমরা, -1 থেকে 0 এক্স অক্ষের নেগেটিভ অংশে আছি। তাহলে নেগেটিভ অংশে ফাংশনটা কেমন হচ্ছে? -x, এই যে -x। তাহলে আমি এখানে -x ফাংশন ব্যবহার করব ইনটু dx প্লাস 0 থেকে, তাহলে 0, আমি -1 থেকে হেঁটে 0 তে গেলাম, এবার 0 থেকে 1 এ চলে যাবে, এই জন্য আবার 0 থেকে শুরু হয়ে 1 এ চলে যাবে। এই সংক্রান্ত আমি একটা সূত্র তোমাদেরকে দেব, তোমরা লিখতে পারবা। হ্যাঁ, এখন আমার পজিটিভ অংশের জন্য ফাংশনের চেঞ্জটা কত? সেটা হয়েছে x, ওকে, এই যে dx। তার মানে এই যে পরম মান ফাংশনটি এ ধরনের দুটো ফাংশনে পরিণত হলো, একটি হলো নেগেটিভ অংশের জন্য আর একটি হলো পজিটিভ অংশের জন্য। তাহলে তোমরা কি করবা? এই লিমিটটাকে খেয়াল করবা এবং এখানকার পয়েন্টটাকে খেয়াল করবা। তাহলে নেগেটিভ অংশ থেকে এই ডিভাইডিং পয়েন্ট এবং সেই ডিভাইডিং পয়েন্ট থেকে আপার লিমিট, অর্থাৎ লোয়ার লিমিট থেকে ডিভাইডিং পয়েন্টে চলে যাওয়া এবং এই ডিভাইডিং পয়েন্ট থেকে একবারে আপার লিমিটে চলে যাবে। এই যে লোয়ার লিমিট থেকে সেই 0 তে চলে গেছি, আবার 0 থেকে আপার লিমিটে চলে গেছি। তার মানে টোটাল একটা কি সিকোয়েন্স আমাদের রয়ে গেল। এখন আমরা অঙ্কটা করে ফেলি প্রিয় শিক্ষার্থী। তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি। এটার কত আসলো আমাদের? -x²/2। এখানে আমরা লিমিট কত দেব? -1 to 0 প্লাস এটা হলো x²/2, এটার লিমিট আমরা কত দেব? 0 to 1। তো তোমরা এখন মানটা বসিয়ে নাও। মানটা বসিয়ে নিলে আমাদের কত আসতেছে সেটা দেখো। মানটা বসিয়ে নিলে আমরা প্রথমে মাইনাস কত?
জিরো স্কোয়ার বাই টু, আর মাইনাস মাইনাসে প্লাস, কারণ এখানে একটি মাইনাস আছে আর সূত্রের মাইনাস বসালে আমরা কত পাবো, মাইনাস ওয়ানের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানের উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস জিরোর উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে ফাইনালি আমাদের কত দাঁড়ালো, এটা 1/2 প্লাস 1/2 মাইনাস জিরো, এটা প্রথমেও জিরো আসছিল, দরকার নেই 1, তাহলে 1 আমাদের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী, তো এই বিষয়টা তোমরা খেয়াল করবা, এইভাবে যে কোনো ফাংশন তোমরা করতে পারবা। আমি তোমাদেরকে আর একটা জিনিস ধরিয়ে দেব, অঙ্কটা করব না, তোমরাই এটা করবা। যেমন উদাহরণে আমাদের আছে এই বিষয়টি 2 to 5, এখানে দেওয়া আছে x মাইনাস 3 dx। ওকে, x মাইনাস 3 dx, তাহলে এই কাজটি কেমন করে করবা? আমি বলেছি যে চিত্র এঁকে মাথা গরম করার কোনো কারণ নেই আপাতত, সেক্ষেত্রে আমি চিত্র মুছে দিলাম। ওকে, এটা তোমাদের জন্য অনেকের জন্যই ঝামেলা হতে পারে, আবার অনেকের জন্য সুবিধাও বয়ে আনতে পারে। তাহলে পরম মান ফাংশনের অরিজিনাল যে বিষয় সেটা দেখো, আমরা এখন কি করেছি, এটা x মাইনাস 3 আছে, তার মানে আমি কি লিখবো, x মাইনাস 3, এর মান x মাইনাস 3 হবে যখন কি হবে, x মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল 0। ওকে, আর এইটা কত হবে, মাইনাস x মাইনাস 3 যখন কি হবে, x মাইনাস 3 লেস দ্যান 0। তা প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এখন এই কাজটি যদি করতে চাও, তাহলে দেখো আমরা কি কি পেলাম। এইখানে তোমাদেরকে আর একটি লাইন করে নিতে হবে, এইটাকে পাঠাই দাও, x ডান পাশে পাঠাই দাও, x গ্রেটার দ্যান ইকুয়াল 3, আর এটাকে পাচ্ছ x লেস দ্যান 3। ওকে, তার মানে 2 এবং 3 এর মাঝখানে আমি আরেকজন 3 কে পেয়েছি, 2 এবং 3 এর মাঝখানে আমি অন্য একজনকে পেয়েছি, সেটা হলো 3। ওকে, তাহলে 3 কে আমি পেয়েছি, সেটা কিভাবে, এখন দেখো, তাহলে দেয়ারফর আমি অঙ্কটা কিভাবে লিখবো, 2 to 5 পরম মান অফ 3 x মাইনাস 3 dx, এটাকে আমরা তাহলে এখন লিখবো 2 হতে, এই যে লোয়ার লিমিট দিয়ে স্টার্ট করব, লোয়ার লিমিট দিয়ে স্টার্ট করে কোথায়, 3 এ যাব, 2 থেকে, এই যে আমাদের 2 থেকে স্টার্ট 5 এ শেষ, আমি মাঝখানে পেয়েছি 3 কে, এখানে 3 কে পেয়েছি, তাহলে 2 থেকে 3 এ যাব, 3 থেকে 5 এ চলে যাব, তাহলে 2 থেকে আমি 5 লিমিট, 2 থেকে 3 লিমিট একটি নেব, 2 থেকে 3 লিমিট, তাহলে যে 2 থেকে 3 কি, সেটা কি 3 এর, 2 থেকে 3 ভ্যালুগুলো কি 3 এর চাইতে ছোট, 3 এর চাইতে ছোটর জন্য ফাংশন হচ্ছে এটা। তাহলে এইটাকে একটু ঠিক করে নাও, এটা ঠিক করলে কত হয়, 3 মাইনাস এক্স। ওকে, এই মাইনাসটা যদি আমরা গুণ করে দিই, তাহলে 3 এর সামনে dx প্লাস কি আসতেছে, 2 থেকে 3 এ, এবার 3 থেকে কত, 5 এ চলে যাব, তাহলে 5 এ চলে গেলে 3, এই যে 3 এর চাইতে বড়, তাহলে 3 এর চাইতে তো 5 বড়, তাহলে 3 থেকে 5 আমরা তখন এই অংশটি গ্রহণ করলাম, x মাইনাস 3। ওকে, তাহলে এখন তোমরা এটার যোগজীকরণ ফলাফল দিয়ে দিলেই তোমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তাহলে এই কাজটি নিশ্চয়ই এখন তোমরা করতে পারবা, এটা তোমরা করে নেবা। আমি তোমাদেরকে এই ধরনের প্রবলেম একটু সলভ করে দিলাম, বাকিটুকু তোমরা এখন করবা। ওকে, আমি অন্য একটি প্রবলেম চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা করে নিও। এইখানে আমরা আমাদের আর একটি অঙ্ক আমি লিখতে যাচ্ছি, সেই অঙ্কটা তোমরা দেখো। এটা হচ্ছে 0 to π/2 cos কিউব x রুট ওভার কত sin x dx। নিশ্চয়ই আমরা অনির্দিষ্ট যোগজে আমি আগেই বলেছি যে অনির্দিষ্ট যোগজে যা করেছি সবগুলোই এখানে চলে আসবে, শুধু শেষের একটা স্টেপ আমাদের বেড়ে যাবে। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা জেড ধরে আমরা অঙ্কগুলো করেছি, অর্থাৎ একটি ফাংশনকে জেড ধরেছি, তারপরে সেখান থেকে আমরা অন্য কাজগুলো করেছি।
তো তার আগে এই ফাংশনটি করার আগে আমাদের একটু ফাংশন চেঞ্জ করে নিতে হবে। আমরা এখানে রিপ্লেসমেন্টের জন্য আমরা প্রতিস্থাপন পদ্ধতি যে ব্যবহার করেছিলাম সেই বিষয়টা আমরা এখানে cos স্কয়ার নিচ্ছি, তারপরে রুট কত sin x নিচ্ছি ইনটু একটি cos x কে কিন্তু আমরা শেষে পাঠিয়ে দিচ্ছি। তারপরে প্রিয় শিক্ষার্থী π/2 একটু তোমরা লিখে রাখো, এটা হচ্ছে 0 to π/2 আর এটা হলো 1 মাইনাস কত sin স্কয়ার x ইনটু কত রুট sin x। একটু সাজিয়ে নাও, তারপরে তোমরা কাজটি করো। আচ্ছা, এই অঙ্ক তোমরা আগেও করছো অনির্দিষ্ট যোগজে। এখন এখানে কাজটি কি, আমরা জেড ধরবো, জেড অর্থাৎ ফাংশনের একটি অংশকে জেড ধরবো, সেটা জানো জেড ধরার পলিসি হচ্ছে আমরা সেই ফাংশনকে জেড ধরবো যার অন্তরীকরণ সেখানে উপস্থিত আছে। তো sin x এর অন্তরীকরণ গুণিতক হিসেবে উপস্থিত আছে, সুতরাং আমরা sin x কে কি ধরবো, জেড ধরবো। তাহলে জেড যদি আমরা ধরি তাহলে লিখলাম ধরি জেড ইকুয়াল কত sin x। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা জিনিস শিখেছি অন্তরজ এন্ড অন্তরক। অন্তরজ এটার ইংরেজি হচ্ছে ডেরিভেটিভ। আর একটি বিষয় আছে অন্তরক। তার মানে এর ইংরেজি হচ্ছে ডিফারেন্সিয়াল। ওকে, ডিফারেন্সিয়াল। আমি এই জিনিসটার দুইটা কাজ করে দেখাচ্ছি, একটা হচ্ছে অন্তরজ করে দেখাচ্ছি আর ডিফারেন্সিয়াল করে দেখাচ্ছি, অন্তরক করে দেখাবো। যেমন এটা কিন্তু অঙ্কের অংশ নয়, আমি তোমাদেরকে জন্য অফ দ্য রেকর্ড বলতেছি, সেটা যে জেড ইকুয়াল যদি sin x হয় তাহলে এখান থেকে আমরা কি করব, অন্তরজ dz dx ডিজ ইকুয়ালস, অর্থাৎ আমরা এইখানে যে কাজটি করতেছি উভয় পাশে কিন্তু অপারেটর সেট করে দিচ্ছি। এই যে ডি ডিএক্স অপারেটর সেট করে দিচ্ছি, ডি কত ডিএক্স অফ জেড, এই কাজটি করতেছি। তাহলে sin x, ওকে। এখন ফলাফল কি, ফলাফল হচ্ছে আমাদের এটা হলো cos x, এটা হচ্ছে আমাদের অন্তরজ। আর এখানে হচ্ছে জেড ইকুয়াল sin x। এইখানে কিন্তু আমরা এই কাজটি করব না, এখানে অপারেটর আমরা সেট করব না। এখানে যে পাশে যে চলক আছে সেই চলকের পরিবর্তনটা দেখিয়ে দেব। অর্থাৎ জেটের এখানে দেখো জেটের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, আমাদের জেটের ডিফারেন্সিয়েশন 1 হচ্ছে, এবং যেহেতু এদিকে জেড চলক সংশ্লিষ্ট ছিল আমরা তার পরিবর্তন দেব ডিজেড। ওকে, আর এখানে sin x এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে আমাদের cos x, আর যেহেতু এদিকের ফাংশনটা x চলক সম্পর্কিত ছিল আমরা সেখানে পরিবর্তন শো করাবো dx এ লিটল ইনক্রিমেন্ট, একটি ক্ষুদ্র পরিবর্তন। তো এই যে দুইটার পার্থক্য দেখো, এইটা থেকে কিন্তু ওইটা লেখা যাবে না, অর্থাৎ এইটা থেকে ওইটা লেখা যাবে না। অর্থাৎ এইটা যদি তুমি dz dx তো লেখো, যে এখান থেকে তুমি কিন্তু এইটা লিখতে পারবা, এইটা থেকে তুমি এখানে যাওয়া যাবে না, তোমাকে ওইভাবেই অন্তরক দিয়েই কাজটি করতে হবে। কেননা আমরা যে লিমিটের যে সংজ্ঞা শিখেছি বা ডিফারেন্সিয়েশনের যে মূল নিয়ম শিখেছি, সেখানে বিষয়টা ছিল একটা সিঙ্গেল কোয়ান্টিটি। তো সিঙ্গেল কোয়ান্টিটিকে তো আর ভাঙানো যাবে না, সেই কারণেই এটা থেকে ওটাতে যাবে না। আমি সহজ ভাষায় একটা কথা বলে থাকি যে সুগারের কথা, যদি আমরা সুগার বলতেই আমরা কিন্তু সুগার কেন থেকেই সুগার পেয়ে থাকি, বাট অন্য উৎস থেকেও আমরা সুগার পাওয়া যায়, বিট থেকেও সুগার পাওয়া যায়, কিন্তু সুগারের উৎসকে বলতে আমরা মেনলি মূল উৎস বলতে আমরা সুগার কেনকেই বুঝবো। এই বিষয়টা তোমাদেরকে খেয়াল করতে হবে। সুতরাং আমরা যখন যোগজীকরণের প্রবলেম করব আমরা অবশ্যই এই অন্তরক সিস্টেমটাই ব্যবহার করব, অর্থাৎ আমরা করব 1 dz ইকুয়াল sin x এর ডিফারেন্সিয়েশন cos x এন্ড পরিবর্তন শো করব। ওকে, তার মানে এইভাবেই তোমরা কাজটি করবে সরাসরি। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন রিপ্লেস করো।
এখানে আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, আমি কিন্তু পুরাতন চলক ছিল এক্স, নতুন চলকের পরিবর্তন করছি। এই কাজটি আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এক্স এর মান কত ছিল যখন এক্স ইকুয়াল π/2, তখন তোমার জেড সমান সমান কত। তা জেড এটাই সূত্র হিসাবে ইউজ করো, এটাই সূত্র হিসেবে, আচ্ছা এইটাই সূত্র হিসাবে ইউজ করো। তাহলে তুমি বসাই দাও, তাহলে জেড ইকুয়াল সাইন π/2, তার মানে কত, এটা 1 তুমি পাবা। আর যখন তুমি যখন এক্স এর মান 0 ছিল, তখন জেড এর মান কত, সাইন 0 মানে কত, 0। তার মানে এটা একটা নতুন জিনিস প্রিয় শিক্ষার্থী। আমরা যখন নির্দিষ্ট যোগজের প্রবলেম সলভ করার সময় যদি ভেরিয়েবল চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের লিমিট চেঞ্জ করে নিতে হবে। ওকে, তাহলে আমরা সেই কাজটিতে চলে আসি। আমরা π/2 এর ক্ষেত্রে কত পেয়েছি, 1 পেয়েছি, 0 এর ক্ষেত্রে 0 পেয়েছি, আর এখানে আমরা কত পেলাম, 1 মাইনাস জেড স্কোয়ার √z, আর এইটার রিপ্লেসমেন্ট আমরা কত পেয়েছি, এটার রিপ্লেসমেন্ট পেয়েছি অনলি ডিজেড। ওকে, আর ডিজেড পেয়েছি। তাহলে আমরা আর একটু সমাধান করে নেই। এখানে কি কি আসলো আমাদের, 0 to 1, জেড টু দি পাওয়ার কত, হাফ, আর এটা কত, হাফ আর এটা 2 যোগ করলে কত হবে, জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, ইন্টিগ্রেশন করে নেই। উপরে চলে আসি, এখানে আমরা এখান থেকে চলে আসলাম, এখানে আসো। তাহলে জেড এর পাওয়ার কত, হাফ প্লাস 1 এন্ড হাফ প্লাস 1, আর হ্যাঁ এখানে মাইনাস জেড এর পাওয়ার কত আসলো আমাদের, 5/2 প্লাস 1 ডিভাইডেড বাই কত, 5/2 প্লাস কত, 1। তারপরে আপার লিমিট বসিয়ে দাও, 0 to 1। ওকে, এখন এটা একটু সরল করে নাও, সরল করলে আমাদের কত আসবে, 3/2 ইন্টু জেড টু দি পাওয়ার, এটা একটু ইয়া হবে, 2/3 হবে, 2/3, 3/2 মাইনাস এটা কত হবে, 2/5, 7 হবে, এন্ড জেড টু দি পাওয়ার কত, 7/2 হবে। এখন তোমরা 0 to 1 বসো। 0 to 1 বসালে যে ঘটনাটা দাঁড়াচ্ছে, আপার লিমিটটা বসিয়ে নেই, 2/3 1 to the power 3/2 মাইনাস 2/7 1 to the power 7/2, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে আবার লোয়ার লিমিট বসাও, 2/3 ইন্টু 0 to the power 3/2 মাইনাস 2/7 ইন্টু 0 to the power 7/2। প্রিয় শিক্ষার্থী, পরের অংশটি আমরা 0 পেয়ে যাব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 2/3 মাইনাস 2/7, লসাগু করো 21, আর 14 বিয়োগ 6, তার মানে কত হলো আমাদের 8/21, আনসার 814। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনা চলতেই থাকবে এবং আমরা প্রতিদিন নেক্সট দিনে আরো নতুন নতুন কিছু নিয়ম নিয়ে আসব নির্দিষ্ট যোগজীকরণের উপরে। তোমরা পড়ালেখা করতে থাকো আর অনলাইনে সময় মতো সংযুক্ত হও, তাহলে নিশ্চয়ই নতুন নতুন কিছু জিনিস শিখতে পারবা। তোমাদের সুস্বাস্থ্য এবং যাতে ভালো কিছু করতে পারো সেই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।